নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্মত্ব সংগ্রহ ক্লাস। বীতি সংগ্রহের সংক্ষেপার্থ এটা পুরো পড়া হয়ে গেছিল গতকালে। হ্যাঁ বামটা পড়া হয়েছিল, ওই আলোচনা করবেন বলছেন। প্রথম 3 পরিচ্ছেদে চিত্ত চৈতসিকের সংগ্রহ, প্রয়োগ, প্রভেদ ইত্যাদি বর্ণনার পর এই চতুর্থ পরিচ্ছেদে কামবচরাদি ভূমিভেদে দ্বিহেতুক ত্রিহেতুক পুদ্গল ভেদে আবর্তন চিত্ত ও চক্ষুবিজ্ঞান ইত্যাদি পূর্ববর্তী চিত্ত ও পরবর্তী চিত্ত অনুসারে চিত্তবৃত্তি প্রদর্শিত হইতেছে। দীপেন বাবু এই এখান থেকে এক লাইন করে আলোচনা করে দেখেন ইয়ে করা যায় কিনা। আমি কথা বলার সঙ্গে সঙ্গে আপনি ইয়ে করে দেবেন, মিউট করে দেবেন আবার, হ্যাঁ, নাহলে কথাটা রিপিট দেন। আর এই বিধি কি? এই বিধি কি এবং চিত্তবৃত্তি পরিচয় বা কি বুঝায়? বিধি অর্থ পথ এবং চিত্তবৃত্তি চিত্তের ভ্রমণ পথ। এতটুকু বানতে ভুলে গেছে। চক্ষাদি দ্বার পথে আলম্বনের স্পর্শে ভবাঙ্গ অবস্থা হইতে চিত্ত জাগ্রত হইয়া নির্দিষ্ট স্থানাদির মধ্য দিয়া নির্দিষ্ট কৃত্যাদি সমাপনান্তে পুনঃ ভবাঙ্গে পতিত হয়। চক্ষাদি দ্বার পথে আলম্বনের স্পর্শে ভবাঙ্গ অবস্থা হইতে চিত্ত জাগ্রত হইয়া, অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ে পঞ্চদ্বারে যখন আলম্ব স্পর্শ হয় তখন চিত্ত ভবাঙ্গ থেকে জাগ্রত হয়। নির্দিষ্ট স্থানাদির মধ্য দিয়া নির্দিষ্ট কৃত্যাদির সমাপনান্তে, নির্দিষ্ট স্থানাদির চিত্তে চতুর্থ কৃত্য দর্শকের অবস্থান। 95 নির্দিষ্ট স্থানাদির আমার মনে হয় এখানে আমার মাইকটা মনে হয় আচ্ছা ঠিক আছে, আরেকজন ইয়ে করবে। অমিতা বড়ুয়া
আলোচনা করে যান। বান্তা এই বিটি কি এখান থেকে বলবো নাকি ডিপেন্ড এটা করছে? যেটা পড়ছে ওটার পর থেকে। আচ্ছা, এখানে এখানে বলছে চক্কা দিয়ে দ্বার পথে আলম্বনের স্পর্শের ভবাঙ্গ অবস্থা হইতে চিত্ত জাগ্রত হইয়া নির্দিষ্ট স্থানাদির মধ্য হারিয়া নির্দিষ্ট চিত্তাদির সমাপনান্তে পুনঃ ভবাঙ্গে প্রতীত হয়। এখানে চক্কা দিয়ে দ্বার পথে বলতে আমাদের চোখের মানে যেটা চোখের মধ্যে যে স্পর্শ দ্বার পথে অস্পর্শ হয়ে আলম্বন স্পর্শ হয়ে ভবাঙ্গ থেকে তখন চিত্ত জাগ্রত হইয়া ওই যে 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 মানে বিভিন্ন আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পঞ্চদ্বারে চিত্ত সম্পাদন করে। এটা এখানে এক একটা টিকা দিতে বানতে চিত্তে 14 প্রকার চিত্ত ও 10 প্রকার স্থান। এটা আমরা ওই যে আগে এর আগের পৃষ্ঠে ইয়াতে পড়ছিলাম প্রতিসন্ধি 14 প্রকার যেগুলো কীর্ত, প্রতিসন্ধি, ভবাঙ্গ, আবর্তন, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আচ্ছাদন, স্পর্শ, সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, চ্যুতি। এই 14 এগুলো হচ্ছে 14 প্রকারের স্থান, 14 প্রকার কীর্ত কাজ। আর 10 প্রকার কোথায় কোথায় হবে? এটা হচ্ছে যে প্রতিসন্ধি, ভবাঙ্গ, আবর্তন, আর দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আচ্ছাদন, স্পর্শ, এই পঞ্চবিজ্ঞান। এটা হচ্ছে এক স্থান, এখানে 4টা। আবার সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, চ্যুতি। এই মানে 10 স্থানে এখানে বলছে যে বান্তে বন্ধনা মঙ্গল। তাহলে ওই নির্দিষ্ট স্থান আদির মধ্য দিয়া নির্দিষ্ট কৃত্য আদি। নির্দিষ্ট কৃত্য বলতে কি? অমিত বড়ুয়া, নির্দিষ্ট কৃত্য বলতে কি? শিল্পী বড়ুয়া, নির্দিষ্ট কৃত্য বলতে কি? এতক্ষণ যেগুলো অমিত বড়ুয়া যেগুলো বলছে ওটা ওইগুলোর কাজ, কোন জায়গায় গেলে কি কি কাজ হয়, কি কি কাজ করে, এগুলো আমরা জানছিলাম না দিবেন বাবু? হ্যাঁ, চক্ষুদ্বারে গেলে চক্ষুদ্বারের কাজ দেখা, এ ধরনের করে দেখা, চক্ষুদ্বারাটা দেখা, কানের দ্বারা শোনা, শ্রবণের দ্বারা জিহ্বার দ্বারা শ্রবণ করা। এভাবে প্রত্যেকটা কাজ আছে না, যে জায়গার যেই কাজ, এই কৃত্য আদি সমাপন করে পুনঃ আবার ভবাঙ্গে পতিত হয়। এটা আমরা জেনেও আসছি, ওখানে পড়তে পড়তেও আবার এখানে পূর্ণাঙ্গভাবে আলোচনা দিয়েছে আর কি। চিত্ত পরস্পরার এই সমস্ত কার্য সম্পাদনই চিত্তের বীতি ভ্রমণ। চিত্তের বীতি ভ্রমণ কাকে বলে জিজ্ঞেস করলে এখন আপনারা বলতে পারবেন। এবং ইহাই হচ্ছে যে চিত্তবীতি। এবংবিধ বীথিতে উৎপন্ন চিত্ত পরস্পরাই বীতিচিত্ত। ওই যে মানে আমরা যদি চিত্তবৃত্ত বলতে চিত্তবীতি বলতে এটাই বুঝবো যে 14 প্রকার কৃত্য এবং 10টি স্থানে কাজ করে আমাদের বীতিটা, চিত্তের বীতি। দিদি একটু করে 14 প্রকার কৃত্য 10 প্রকার স্থানগুলো আরেকবার বৃদ্ধি করবে। আচ্ছা, এটা আমরা আগের পড়ছি, আমি বলতেছি।
প্রথমে প্রতিসন্ধি 14 প্রকার যেগুলো কৃত্য এগুলো প্রতিসন্ধি, ভবাঙ্গ, আবর্তন, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আচ্ছাদন, স্পর্শ, সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, চ্যুতি। এটা হচ্ছে 14 প্রকার কাজ করে আমাদের। দর্শন শ্রবণ থেকে আরেকবার বলবেন, একটু আস্তে বলুন। আচ্ছা, দর্শন, শ্রবণ, তারপর ঘ্রাণ, আচ্ছাদন, স্পর্শ, সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, চ্যুতি। ওই 10টি স্থানে মানে 10টি স্থানে 14 প্রকার কাজ করে আবার ভবাঙ্গে প্রতীত হয়। 10 প্রকারের স্থানগুলো 10 প্রকার স্থান এগুলো যেগুলো আমরা 14 প্রকার লিখছি, এখানে হবে যে প্রতিসন্ধি, ভবাঙ্গ, আবর্তন, এই 3টার পরে তারপর ওই যে 4টা 5টা দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আচ্ছাদন, স্পর্শ, এই পঞ্চবিজ্ঞান গুলো এক স্থান হবে। এই 5টা একটা, তারপর হবে সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, চ্যুতি। ঠিক আছে। হ্যাঁ, চিত্তের এবংবিধ কার্য সম্পাদনকে বীতিভ্রমণ বলা হয়। ইহাই চিত্তবৃত্তি। ইহাই চিত্তবৃত্তি বা চিত্তের রাস্তা, এটাই। এবংবিধ বৃত্তিতে উৎপন্ন চিত্ত, এবংবিধ বৃত্তিতে উৎপন্ন চিত্ত পরস্পরাই বৃত্তিচিত্ত। বৃত্তিচিত্ত কাকে বলে বললে? যেগুলো বৃত্তিতে ভ্রমণ করে ওগুলো বৃত্তিচিত্ত। উদাহরণ দেন, একটা বৃত্তিচিত্তের উদাহরণ দেন। হ্যাঁ, দীপেন বলো। মহাদলম্বন যেটা পরে আসছে সেটা বৃত্তিচিত্তের মধ্যে পড়ছে না? পরিত্রালম্বন, মহাদলম্বন, অতি মহাদলম্বন। অমিতাভ বলেন। আমের উদাহরণ দিয়ে তো আমরা বলতে পারিলাম। প্রথমে আমরা যে এই যে ঘুমন্ত অবস্থায় ছিল, তারপর এই যে একদম বাতাস যখন আসছে তখন মানে চিত্ত তখন তো ভবাঙ্গ অবস্থায় ছিল। এরপরে ভবাঙ্গ অবস্থার পরে যখন বাতাস বইছে তখন এটা ভবাঙ্গ কাল, মানে এক চিত্তক্ষণের জন্য একটু ভবাঙ্গ স্রোতে প্রবাহিত হইল। তারপরে এরপরে ভবাঙ্গ ভবাঙ্গ চলনে যাওয়ার পরে তারপর যখন এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ একটু কম্পিত হলো, তখন ভবাঙ্গ উপচ্ছেদ থেকে আমাদের পঞ্চধারাবর্তনে শুরু হবে। ওইটা না, এনে বলো তো বৃত্তিচিত্ত কাকে বলে? আমি বলতে পারবো। অমিতাভ বড়ু, এখানে লাইনটা দেখেন।
এই যে 14 প্রকার কার্যের কথা বললেন, ওই কার্য হ্যাঁ সম্পাদনই হচ্ছে যে চিত্তের বিধি ভ্রমণ, একটা গেল। হ্যাঁ, হ্যাঁ ইহাই চিত্ত বিধি। বিধি মানে আমরা কি জানছি? রাস্তা। রাস্তা। এটাই বিধি ভ্রমণ, আবার এটাই রাস্তা, এটাই রুট। বুঝছেন? মানে এটা রোড, এটা কাজ, এরকম না। কাজই রোড, রোডই কাজ। বুঝছেন জিনিসটা? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইহাই চিত্তবীতি। আচ্ছা, এবংবিধ বিধিতে উৎপন্ন চিত্ত পরস্পরাই বিধিচিত্ত। এখানে আমরা কি কি দেখেছি? সম্প্রতিচ্ছ, সন্তিরণ, ব্যবস্থাপন, যা যা কিছু কার্যক্রম দেখেছি, হ্যাঁ, এগুলোর সঙ্গে সঙ্গে আবার সব জায়গাতে আমরা সম্প্রতিচ্ছ চিত্ত এরম করে বলছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ সন্তিরণ চিত্ত বলছিলাম, মনে আছে? ব্যবস্থাপন চিত্ত, এগুলো হচ্ছে যে বিধিচিত্ত। এগুলো পরস্পরাই সবগুলো বিধিচিত্ত। তাইলে এখন বিধিচিত্ত কাকে বলে? মানে রাস্তাতে যেগুলো আচ্ছা খণ্ডাংশভাবে উৎপন্ন হবে, এগুলোকে বলা হয় আচ্ছা বিধিচিত্ত। আর আমরা পূর্ণাঙ্গভাবে একটা সবকিছু মিলেমিশে যখন একাকার হয়ে যায়, তখন এটাকে ডাইরেক্ট একটা পূর্ণাঙ্গ চিত্ত বলি। এগুলো হচ্ছে বিধিচিত্ত। তাহলে মানে এটা চক্ষু বিজ্ঞান থেকে যাবে না? চক্ষু বিজ্ঞান থেকে মানে দর্শন করার পর থেকে সম্প্রতিত্ব অর্থাৎ বিধির কাজ যেখান থেকে শুরু হয়েছে, বিধির মধ্যে যেখান থেকে, হ্যাঁ যে জায়গা থেকে আমরা চিত্ত বলা শুরু করেছি। কোন জায়গা থেকে চিত্ত বলা শুরু করেছি? অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, তারপরে আবর্তন, অতীত ভবাঙ্গ চিত্ত, তারপরে ভবাঙ্গ চলন চিত্ত, এগুলোকে চিত্ত বলছিলাম আমরা, কিন্তু আবর্তন চিত্ত কিন্তু বলছিলাম, দ্বারাবর্তন। তো কিন্তু এই কথার লাইনে সবগুলোই কিন্তু ওই অতীত ভবাঙ্গ সহ এটাও কিন্তু এই বিধির মধ্যেই কিন্তু পড়তেছে। এটা বিধির বাইরে না, নাকি বিধির বাইরে? না, বিধির বাইরে। যেহেতু বিধির বাইরে এগুলো, সেহেতু সবগুলোই হচ্ছে যে বিধিচিত্তের অন্তর্গত। এগুলো সবগুলোই বিধিচিত্ত, তদালম্বন বিধিচিত্ত, পরস্পর সবগুলো। ভান্তে 14 প্রকার চিত্ত, 10 প্রকারের স্থান, এগুলোকে কি বিধিচিত্ত বলা হয়? হ্যাঁ, চিত্ত এই রূপে আলম্বনের স্পর্শে সেই ভবাঙ্গ অবস্থা হইতে উত্থিত হইয়া ওই নির্দিষ্ট স্থানে ওই নির্দিষ্ট কৃত্য সমাপনান্তে পুনঃ ভবাঙ্গে পতিত হয়। এনি বুঝা গেছে না? বানতে অমিত বড় বুঝছেন না? হ্যাঁ বানতে বুঝছি। পুতুল বাবু বুঝছেন? বুঝতেছেন না পুতুল বাবু? ঠিক আছে। এই রূপে চিত্ত পরস্পরা অশ্রান্ত ভাবে ভীতি ও ভবাঙ্গে উঠিয়া পড়িয়া চলিয়াছে। এই কথাটাও সবাই বুঝছেন? অশান্ত ভাবে মানে মানে বিরতিহীন ভাবে হ্যাঁ, ও কোনো বিশ্রাম করে না।
ও কখনো কাজ ছাড়া থাকে না, চিত্ত কখনো কাজ ছাড়া থাকে না। আর যেটাকে আমরা কাজ ছাড়া বলতেছি সেটাও তার ভবাঙ্গ কৃত্য সম্পাদন করতেছে, তখনও সে কাজে আছে। এমনি নর্মালি আমরা ওই অবস্থাকে কাজহীন অবস্থা বলি, কিন্তু দার্শনিকদের পণ্ডিতদের মতে ওটাও তার একটা কাজ, ও কাজে আছে চিত্ত। তাইলে সারাক্ষণ অবিশ্রান্ত ভাবে এভাবে উঠিয়া পড়িয়া ও চলিয়াছে, কিন্তু চিত্ত পরস্পরা ভবাঙ্গের মধ্য দিয়া এইরূপ দ্রুত গতিতে বিধির পর বিধি অতিক্রম করে যে আলতচক্রের আলোরেখার কিংবা চলচ্চিত্রের পার্থক্যের ন্যায় এই চিত্তবৃত্তি পরস্পরার পার্থক্য আমাদের সাধারণ জ্ঞানে ধরা পড়ে না। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা বুঝতেও হবে। এই লাইনটা কিন্তু বুঝতে হবে। এই লাইনটা একটু ব্যাখ্যা করো, তারপর অমিতা বড়ু এটা পুনরাবার রিপিট করবেন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এটা বোঝাটা অত্যন্ত জরুরি। এটা পরিষ্কার না হলে অনাত্মা জ্ঞান উৎপন্ন করা কঠিন এবং অনিত্য জ্ঞান উৎপন্ন করা কঠিন। এখানে বলছে যে অর্থাৎ আমাদের চিত্তবৃত্তি মানে এত দ্রুত গতিতে যে পরিবর্তন হয়, সেটার যে দ্রুত পরিবর্তন, সেটা মানে আমরা সাধারণভাবে বা সাধারণ জ্ঞানের দ্বারা কিন্তু সেটা কখনো আমাদের চোখে পড়বে না। এই যে আমরা যে সব সময় যে সুখের কথা বলি, যে সুখ এটা যে কত দ্রুত পরিবর্তন হচ্ছে, ওই সুখটাও কিন্তু অনুভব করার মতো কিন্তু হয়তোবা আমরা এমনি বলি যে হ্যাঁ হয়তোবা এইমাত্র আমি সুখে আছি বা ওইটা অনুভব করি, কিন্তু সেটা হয়তোবা আমরা আমাদের সাধারণ জ্ঞানের মাধ্যমে। কিন্তু অনিত্য জ্ঞানের দ্বারা যদি চিন্তা করি যে এই সুখটার কিন্তু যে এত দ্রুত পরিবর্তন, ওইখানে মানে খুঁজে পাওয়ার মতো কোনো কিছুই কিন্তু নাই। মানে ক্ষণে 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 যে ন্যানো সেকেন্ডও লাগে না যে এটা পরিবর্তন হতে, যে আমাদের নাম রূপের মানে পরিবর্তন। সেজন্য এটা বলছে যে মানে বিধি চিত্তের মানে বিধির মানে এত দ্রুত যেটা পরিবর্তন হয় অতিক্রম করে, সেটা সেটা কখনো মানে আমাদের সাধারণ জ্ঞান দ্বারা সেটা বোঝা যাবে না। একমাত্র নিত্য জ্ঞানের দ্বারা বা প্রজ্ঞা উৎপন্ন হলে সেটা বুঝতে সক্ষম হবে। ভালো করে হয় নাই, তুমি আবার পড়তে হবে এটা। অমিতা বড়ুয়া ভালো করে খেয়াল করেন বিষয়টা। হ্যাঁ, এটা আবার পড়ো, আমি যে জায়গাটা পড়ছি এটা আবার পড়ো। না, কিন্তু চিত্ত পরস্পরা ভবাঙ্গের মধ্যে দিয়া এইরূপ দ্রুত গতিতে বিধির পর বিধি অতিক্রম করে যে অলাদ চক্রের আলো রেখার কিংবা চলচ্চিত্রের পার্থক্যের নিয়ে এই চিত্ত পরস্পরার পার্থক্য আমাদের সাধারণ জ্ঞানে ধরা পড়ে না। অলাদ চক্রের আলো রেখার কিংবা চলচ্চিত্রের পার্থক্যের নিয়ে মানতে আপনি বুঝাই দেন। অমিতা বড়ুয়া বুঝছো বোধহয়। বামটা এগুলো ওই অলাদ চক্রের আলো রেখার কিংবা ওই প্রথমটা একটু বোঝা গেলেও কিন্তু এই জিনিসগুলো একটু বুঝে দিতে হবে বামতে। এটা সবচেয়ে বেশি ভালো হয় যারা আগের আমাদের এই সিনেমা জগতের আগের সিনেমা যারা দেখেছে, সাদা কালো জগতের এবং সাদা কালো জগতেরও আরো এক ধাপ আগের, এরকম ইয়া দিয়ে বায়োস্কোপের সিস্টেম ছিল তখন, ওটা যারা দেখেছে ওদের একটা ভালো ধারণা হবে। হ্যাঁ, তো এই ফ্রান্সের মধ্যে আবার এই সমস্ত এগুলো আছে, এগুলো আমরা কোথায় এদিন ফ্রান্সের মধ্যে না, ইয়ার মধ্যে গেছিলাম যে টিউলিপ বাগান আছে যে কোথায়, নেদারল্যান্ডের মধ্যে গেছিলাম যে ওখানে এগুলো একটা
এই ফুল বাগানের মধ্যে এই বাক্স একটা আছে। এগুলো দেখে আমার এই কথাটা মনে পড়ছে। হ্যাঁ, মানে আমরা তো এগুলো অনেক আগে ফেলে দিয়ে চলে আসছি, বা বিশ্ব এগুলো এখন দেখে না, কিন্তু ইউরোপিয়ান মানুষরা এগুলো এখনো যত্ন করে রেখেছে মানুষের দেখার জন্য, বোঝার জন্য। সেটা হচ্ছে যে কতগুলো ছবি থাকে, এই ছবিগুলো মধ্যে এমনভাবে ছবিগুলো ঘোরানো হয়, ওটা নির্দিষ্ট একটা স্পিড আছে, ওই স্পিডে ঘুরাইলে আপনার কাছে মনে হবে ও গান গাচ্ছে, তারপরে ও নাচতেছে, ও কথা বলতেছে। সাউন্ডটা আলাদা, ছবিটা আলাদা, সাউন্ডটা আলাদা জায়গা থেকে আসে, ছবিটা আলাদা জায়গা থেকে আসে। হ্যাঁ, এই ছবিগুলো ঘোরানোর ওইভাবে ঘুরাবে, আর ঘুরাইতেই মনে হবে যে আপনার কাছে এগুলো সবগুলো এইভাবে চলতেছে, কিন্তু প্রত্যেকটা ছবি আলাদা আলাদা। একযোগে এট এ টাইম ওইভাবে সাজিয়ে দিলে, এভাবে ঘুরাই দিলে এটা মনে হবে যে আপনার কাছে এটা ডাইরেক্ট চলতেছে। এটা যে প্রত্যেকটা একটা একটা কাগজ, এটা আপনার ওখানে বোঝার উপায় নেই, ওটা যখন ঘুরাই দেবে তখন বোঝার উপায় নেই। হ্যাঁ, এটা আগের দিনে ছিল, এখনকার দিনে এগুলো নাই। তবে না থাকলেও এখনকার যারা ছবি বিজ্ঞানী, ফটো বিজ্ঞানী যারা আছে, তারা বলতেছে যে এখনো সেটার ব্যতিক্রম না, ভিডিও কোনো কিছু হয় না, এগুলো সবগুলো ছবি, ভিডিওর কোনো সিস্টেম নাই। অত্যন্ত দ্রুত গতিতে এই ছবিগুলো চলার কারণে এটাকে আমরা ভিডিও নাম দিয়েছি মাত্র। এরকম ভিডিও হওয়ার কোনো সিস্টেম নাই। এগুলো অতি দ্রুত ছবিগুলো পরিচালিত হয়। এটাই হচ্ছে যে এখনকার মানে ছবি বিজ্ঞানে এই নিয়ে যারা গবেষণা করেন তাদের সর্বোচ্চ মতবাদ। ভিডিও হতে পারে না, ভিডিও সিস্টেম নাই, এগুলোই খণ্ডিত ছবিই। আচ্ছা, এটা আরো ভালো করে বুঝবেন। একটা সিনেমা বানাইতে কোনো সিনেমা আছে 10 বছর 15 বছর লাগে, এটা তো জানেন আপনারা। 1 মাসে 2 মাসে কোনো এরকম বানানো যায় না, এটা দীর্ঘ সময় লাগে ওদের সবকিছু প্রসেসিং করতে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করা, এগুলো জোড়া দেয় যে আমরা এগুলো দেখার সময় বুঝি, জোড়াগুলো আমরা বুঝতে পারি, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এগুলো কিছু আমরা বুঝি না। অ্যাডভার্টাইজ আসলে তখন বুঝি যাবো মাঝখানে অ্যাডভার্টাইজ আসছে, এগুলো বুঝি, কিন্তু পুরো সিরিয়াল চলার সময় এগুলো কোনো কিছু বোঝা যায় না। এটা একটা মুভি, একটা ফিল্ম বলে আমাদের কাছে মনে হয়, পুরো বিষয়টা একটা না ভাবেই চলছে, এরকমটা আমাদের কাছে মনে হয়। এই উদাহরণটা এই জন্য এখানে প্রয়োগ করছে, এটা আমাদের বোঝার স্বার্থে, বোঝার জন্য। আমাদের চিত্তের মধ্যে যখন অতীত ভাবাঙ্গ উৎপন্ন হয়েছে, অতীত ভাবাঙ্গ উৎপন্ন হয়ে অতীত ভাবাঙ্গ মারাও গেছে, এটা কার্যক্রম শেষ, বুঝছেন? এটা কার্যক্রম শেষ। এরপরে হচ্ছে যে ভবাঙ্গ চলন আর অতীত ভবাঙ্গ জিনিসটা এক না, ওটা শেষ, ওটার কার্যক্রম শেষ। তবে অতীত ভবাঙ্গ চলতে গিয়ে তার যে শক্তি আছে, ওই শক্তি চলনকে দিয়ে ও মারা যায়। চলনে যে শক্তি অর্জন করে, সেই শক্তি আবার পুনরায় কাকে দেয়? ব্যবস্থাপনা, আবর্তন চিত্তকে। যা কিছু চলনের অর্জিত ছিল তা এদিকে ও মারা যায়, সঙ্গে সঙ্গে ওকে দিয়ে মাত্র ও মারা যায় এট এ টাইম, এগুলো খুব দ্রুত গতিতে ঘটে। তারপরে এভাবে ক্রমান্বয়ে সম্পত্তি সুসন্তিরণ একে অপরকে, ও মারা গেলে ও বাঁচতে পারা যায়। এটা আমরা পড়লে আরো পরিষ্কার হব। প্রত্যয় একটা হচ্ছে যে এখানে কয়েকটা প্রত্যয় আছে, এটা মরে গেলে মরে যাওয়াটাই ওটা উৎপন্ন হওয়ার সাপোর্ট, এটা না মরলে ওটা উৎপন্ন হতে পারে না, দুইটা একসঙ্গে কাজ করতে পারে না। ওখানে আমরা প্রত্যয় পড়লে এটা ভালো করে বুঝবো। কাম্মা পাচ্ছে, বিপাকা পাচ্ছে, একবার আবৃত্তি করলে ভালো হয় কি ওইগুলো। হেতু পাচ্ছে থেকে হেতু প্রত্যয়, আরম্ভন প্রত্যয়, অধিপতি প্রত্যয়, ভাবতে গেলে হেতু প্রত্যয়, আরম্ভন প্রত্যয়, অনন্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয়, সহজাত প্রত্যয়, তারপর ভুলে গেছি।
কি বললাম মনে থাকে তো? নিশ্চয় বাচ্চায় উপনিশ্চয় বাচ্চায় ফিরে যাতে বাচ্চায় পচ্চা যাতে বাচ্চায় আশেবন বাচ্চায় কাম্য বাচ্চায় বিপাক বাচ্চায় আহার বাচ্চায় ইন্দ্রিয় বাচ্চায় জ্ঞান বাচ্চায় মগ্গ বাচ্চায় সম্পযুক্ত বাচ্চায় বিপযুক্ত বাচ্চায় আত্মি বাচ্চায় নাত্মি বাচ্চায় বিগত বাচ্চায় অবিগত বাচ্চায় হয়েছে আলাকুনা বিগত বিগত প্রত্যয় অবিগত প্রত্যয় বুঝছেন এটা বিগত হইলে বিগত হয়েছে যে ওটা উৎপন্ন হওয়ার সুযোগ হয়েছে এটা বিগত না হইলে ওটা উৎপন্ন হওয়ার সুযোগ থাকে না বুঝছেন এটা বিগত প্রত্যয় এটাও একটা সাহায্যকারী এটা চলার জন্য চিত্তে এটা উৎপন্ন হওয়ার জন্য এটা থাকলে এটা যতক্ষণ থাকবে এতক্ষণ ওইটা উৎপন্ন হতে পারে না এজন্য এটা বিগত হয়েছে বলে এটা কিন্তু একটা সাপোর্ট এই শক্তির কারণে ওই দ্বিতীয়টা উৎপন্ন হতে পারে সম্প্রতিচ্ছ বিগত হয়েছে বলেই সন্তিরণ উৎপন্ন হতে পেরেছে এই যে চলে যাওয়া এই যে বিগত হওয়া এটা কিন্তু সাপোর্ট করেছে ও উৎপন্ন হওয়ার জন্য এটাও একটা কিন্তু প্রত্যয় বা সাহায্যকারী এই সমস্ত কার্যক্ষেত্রের মধ্যে হ্যাঁ সুতরাং হচ্ছে যে এই বিগতটা প্রত্যয় হিসেবে সাহায্য করেছে বলে ওটা উৎপন্ন হয়েছে এবং এটার যত শক্তি ছিল যা কিছু জানা বোঝা ছিল এটা এটাকে দিয়েছে সম্প্রতিচ্ছ সন্তিরণকে দিয়েছে ওটা কিন্তু সমূলে বিনাশ মরে গেছে সম্প্রতিচ্ছ সঙ্গে সঙ্গে এই যে প্রতি ক্ষণে ক্ষণে এরা মারা যাচ্ছে এই চিত্তে বিধিচিত্ত প্রত্যেকটা পরস্পরাগুলো আমরা এখন বিধিচিত্ত খুব আরামসে চিনতেছি না দেখেন বিধিচিত্ত না চিনলেও কত বেজাল আছে না নাহলে আপনি চিত্তের যে এত খণ্ডিত অংশ হ্যাঁ এগুলো কিভাবে আপনি বুঝবেন এই বিধিচিত্ত প্রতি ক্ষণে ক্ষণে মারা যাচ্ছে আবার এদিকে এটা উৎপন্ন হচ্ছে ওটা মারা গিয়ে শেষ আমাদের এই যে পুরো বিষয়ের মধ্যে এতগুলো চিত্ত উৎপন্ন হচ্ছে মারা যাচ্ছে এগুলো আমাদের কখনোই চোখে পড়ে না কখনোই এগুলো আমরা দেখি না কিসের মতো ওই ফিল্মের মতো সিনেমার নাটকের মতো পুরোটাই মনে হয় যে একটা ঘটনা এখানে যে এতবার মরে পুড়ে ডুবে ভেসে চলছে এতবার ঘুরে ঘুরে ও ভবাঙ্গে চলে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে ভবাঙ্গে চলে যাচ্ছে এটা আমাদের আর কারো জানার থাকে না জানা থাকে না তো এখন আশা করে সবাই বুঝে গেছেন বিষয়টা কি বলতে চাইছে বইটার মধ্যে এবং এটা এত কেন গুরুত্বপূর্ণ এত কেন জরুরি এ নিয়ে আশা করি এখন আবার পড়লে সবাই বুঝে যাবে এ নিয়ে আবার পড়ো এবং সবার জন্য আবার বলো এই রূপে চিত্ত পরস্পর অশান্তভাবে বিধি ও ভবাঙ্গে উঠিয়া পড়িয়া চলিয়াছে কিন্তু চিত্ত পরস্পর ভবাঙ্গের মধ্যে দিয়া এইরূপ দ্রুত গতিতে বিধির পর বিধি অতিক্রম করে যে অলাদ চক্রের আলোরেখা কিংবা চলচ্চিত্রের পার্থক্যের ন্যায় এই চিত্ত পরস্পরের পার্থক্য আমাদের সাধারণ জ্ঞানে ধরা পড়ে না সেজন্য এই অসংখ্য চিত্ত পরস্পরকে একটি মাত্র চিত্ত বলিয়া প্রতীতি জন্মে যে চিত্তের একটি মাত্র অনুভূতি যাহা বাক্যের দ্বারা ব্যক্ত হয় যে আমি আমটি দেখিতেছি তাহা একটি মাত্র চিত্তের ক্রিয়া বুঝছেন হ্যাঁ এখন বুঝাই এবং আমাদের মনে হয় যে আমি কালকে যেরকম আমার মন মানসিকতা যেটা মন ছিল আজকেও সেটা মন আছে যে এরই কিন্তু এটা একটা মুহূর্তের মধ্যে একটা ক্ষণের মধ্যেও অনেক কাণ্ডকীর্তন পার করে ও অনেকগুলো মোড়ে টোরে এই পর্যন্ত আছে এখন একটু ক্ষণের আগের চিত্ত আমার পরের ক্ষণের চিত্ত একই না পরিবর্তন হয়ে গেছে এই বিষয়টাই হচ্ছে যে বুদ্ধের আত্মাবাদ অনাত্মাবাদ যেটা আত্মাবাদ বললে এখন এটা তো প্রতিক্ষণে ক্ষণে এটা মরে গেছে আপনার সম্প্রতিচ্ছ মরে গেছে সেখানেই আত্মা আপনার সেখানে একটা শেষ হয়ে গেছে মরে গেছে তাইলে আমার কিছুক্ষণ আগের এটা তো আর কিছুক্ষণ পরে সেটা একই না তাইলে আত্মাবাদ আত্মার বিষয়টা রইল কোথায় আত্মাবাদতা নাই মানে আত্মা কন্টিনিউটি বজায় রাখে
ওরকম কোনো সিস্টেম এখানে নাই। আবার অনাত্মাবাদ বললে সেখানেও বুদ্ধ না করেন, অনাত্মাবাদ সেটা দিয়েও তিনি স্বীকৃতি দেননি। কেন এটা? এনে আত্মাবাদ যদি নাই বাদে বলি তাহলে তো অনাত্মাবাদ বলতে হবে, এটা বলতে হবে না, কিন্তু অনাত্মাবাদীও বুদ্ধ কি দিচ্ছেন না, স্বীকৃতি দিচ্ছেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, হ্যাঁ, একদম আমাদের পুরো দর্শনের উপর চলে গেছে, বৌদ্ধ ধর্মের মূল দর্শন। এই জায়গাটা বুঝলে আপনারা মানে কারোর সঙ্গে এটা ইয়ে করতে পারবেন, বুদ্ধ কোন বাদী, বিভাজ্যবাদী, কি বিভাজ্যবাদী, এটা একদম মূল পয়েন্ট, মূল জায়গার ইয়ে বিষয়গুলো। হ্যাঁ বলো, এনি কি বলতে বলছিলাম যে আমি বুঝতে পারি না এই কথাটা। আমরা এখন যে লাইনটা পড়লাম এই লাইনটার মধ্যে দিয়ে যদি আমরা বিচার করি, তার মানে হচ্ছে যে আমাদের চিত্ত বিধি চিত্তের সমষ্টিকেই আমরা চিত্ত বলতেছি, তাই তো? বিধিচিত্ত কি? সম্প্রতিচ্ছ সন্তিরণ হতে যাবতীয় এই সবগুলো হচ্ছে যে এই 14 প্রকারের কৃত্য কার্যক্রমকে কেন্দ্র করে এগুলোকে আলাদা আলাদা করে বলা হয় বিধিচিত্ত। আর বিধিচিত্তের সমষ্টিই হচ্ছে যে চিত্ত। আর এই বিধিচিত্ত একটাকে বানাতে গিয়ে আর একটা যেহেতু বিগত হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখে আসলাম, প্রমাণ করে আসলাম, নাকি না? দেখে আসছি। হ্যাঁ, সুতরাং তাহলে আমরা সম্প্রতিচ্ছ চিত্ত যেটা মরে গেল সেটাকে আর পুনরায় এই জায়গায় আর খুঁজে পাচ্ছি না, নাই হয়ে গেছে। এবং প্রতি ক্ষণে ক্ষণে যদি এভাবেই যদি এত দ্রুত অনিত্যতার মধ্যে চলতে থাকে, কোন জায়গাকে, কোন অংশকে আপনি আত্মা হিসাবে দাবি করতে পারেন? আত্মা বলতে নির্দিষ্ট একটা বিষয়, নির্দিষ্ট একটা প্রাণসন্ততি, নির্দিষ্ট একটা কার্যক্রম। এখানে কোনো কিছুই নির্দিষ্ট রয়ে গেছে, নির্দিষ্ট ওই বিষয়টাই সমস্ত কিছু পরিচালিত করতেছে, এরকম কিছু পাওয়া গেল কি? যাই নাই। তাহলে আমরা কি বলতে হচ্ছে? অনাত্মা বলতে হচ্ছে না? এই জায়গার মধ্যে পুরোটা বিষয় অনাত্মায় পর্যবসিত হয়ে গেছে না? হ্যাঁ, প্রমাণিত হয়েছে অনাত্মা। এটা সত্যি সত্যি প্রমাণ করতে পারলে আপনি অনাত্মা জ্ঞানে জ্ঞানী। সত্যি সত্যি যেদিন এটা আমরা বইগতভাবে এই অভিধর্ম হচ্ছে যে এটা আপনি ওটা করার আগেই আপনি এটা এটার অনুভূতি আপনি নিতে পারবেন। এটাই হচ্ছে যে বুদ্ধ রস, বুদ্ধের ধর্মরস, বুঝছেন? আপনি এখনো ধ্যান করে অনুভবনীয় সেই জ্ঞান উৎপন্ন করতে পারেননি, তবে এই পুস্তকাদি পড়ার মাধ্যমে আপনি এটাতে যেতে পারতেছেন। এটাই হচ্ছে যে এই অভিধর্মের শক্তি, অভিধর্মের কলা কৌশল। আচ্ছা, তাহলে এনি দেখো, এটাকে তো তাহলে আমরা অনাত্মা বলে দিতে পারতেছি আরামসে, অনাত্মাবাদিতা। তাহলে আমরা বলতে পারতেছি যে কি বৌদ্ধ ধর্ম অনাত্মাবাদী, এটা বলতে পারতেছি না? এনি বুঝছো? হ্যাঁ বসছি। তাহলে কি বৌদ্ধ ধর্ম অনাত্মাবাদী? বিভাজ্যবাদ যদি চিন্তা করে তাহলে তো ওই ক্ষেত্রে অনাত্মাবাদীও কিন্তু বিশ্বাসী না। তাহলে এখানে আমরা প্রমাণ করে আসলাম যে এখন অনাত্মাবাদী। হ্যাঁ, যদি তাই হয় তাহলে এর অপোজিট সাইড হবে আত্মাবাদী হবে। আত্মাবাদী হবে। আত্মাবাদী নয় এটা প্রমাণ করে আসলাম যে এতক্ষণ, এটা এটা হ্যাঁ, এটা প্রমাণ করে আসছি যে তাহলে ধরে নিতে হবে যে অনাত্মাবাদী। তাহলে কি অনাত্মাবাদী? অনাত্মাবাদীও না আর আত্মাবাদীও না। আচ্ছা, তাইলে আমরা এক সাইড কিন্তু প্রমাণ করছি, হ্যাঁ, এই সাইড ভালো করে বুঝলে, আমি এরকম বোঝানোর মতো এরকম শক্তি আমার নাই। তারপরে আমরা আলোচনা করতে করতে না বুঝলে আবার জিজ্ঞেস করবেন, এরকম সময় করতে সময় করতে তো কম বাদ
হ্যাঁ সময়ে সময়ে তো কর্মবাদী হয়, সময়ে সময়ে তো আবার কর্মবাদী হয়, কর্মের স্থান যখন ওইটা সাইড আলাদা, তখন এটা কর্মবাদী হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আছি। ওইটা সাইড আলাদা, আপনি যেটা বলতে চাচ্ছেন ওই সাইড এটা আলাদা। এটা অত্যন্ত মানে গভীর থেকে গভীরতম জায়গা। বারবার বোঝার চেষ্টা করেন, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করেন। আমি যে এটা বুঝেই বলতে পারতেছি এটা দাবি করতেছি না, বা ঠিকঠাক বলতে পারতেছি বলেও আমি মনে করতেছি না। তথাপিও আমরা চেষ্টা করে যাব কিছুক্ষণ, হ্যাঁ, এই বিষয়টা বোঝানোর জন্য। আম, তাহলে যদি এরকম হয় এটা অনাত্মাবাদী, তাহলে অনাত্মাবাদী যদি হয় এর অপোজিট তাইলে আত্মাবাদী হওয়ার কথা। আত্মাবাদী আমরা বিশ্বাস করতেছি, তাহলে এটাকেও আবার পুনরায় সমর্থন করা হচ্ছে না, ওটাকেও পুনরায় সমর্থন করা হচ্ছে না, কোনোটাকেই গ্রহণ করা হচ্ছে না এবং অগ্রহণও করা হচ্ছে না। এ নিয়ে আমরা কি প্রমাণ করে আসছি যে এখন আমরা এখন অনাত্মাবাদটা প্রমাণ করে আসছি। আত্মা বলতে নাই কিছু, আর এখন প্রমাণ করতে হবে যে কি অনাত্মাবাদ। আবার প্রকান্তরে আত্মাবাদ, অনাত্মাবাদ তো প্রমাণ করে আসছি, এখন তাইলে প্রমাণ ওইটার সিস্টেমে তাইলে আত্মাবাদ তো একটা আসবে না। কিভাবে আত্মাবাদ? বান্ধে আত্মাবাদ হচ্ছে যে ওই যে সম্প্রতি মরে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর কার্যক্রম, ওর সঞ্চিত সমস্ত অর্জনগুলো ওকে দিয়ে যায়। কাকে? এর পরবর্তী অবস্থাকে, সম্প্রতিচ্ছ এগুলো সন্তিরণকে দিয়ে যায়। এই জন্য আমাদের পুরো বিষয়টা, আমাদের সমস্ত কার্যক্রমগুলো এটা পরবর্তীতে মনে রাখে। যেটা আপনারা প্রত্যয় পড়ার সময় আসেবনা পাচ্চায়া, আসেবন প্রত্যয়, আসেবনা পাচ্চায়া না পাচ্চায়া একটা পড়ছেন না, এই আসেবন প্রত্যয় অর্থাৎ এটার যত অর্জন, যত কিছু প্রাপ্তি, এটা দ্বিতীয়টাকে দিয়ে গেল। এটা দুই তিনটা বিষয় একসঙ্গে ওখানে কাজ করে। যেহেতু ওই বিষয়ের যা লব্ধ বিষয় তা এই বিষয়কে দিয়ে গেল, সেহেতু এটা তো এখানে একটা যোগসূত্র রয়ে গেল, একটা সম্পর্ক, কর্মসূত্রিতা, যোগসূত্রিতা একটা রয়ে গেছে না। এবং আমি কর্ম সম্পাদন করেছি, আবার সেই কর্মফল এদিকে আমি ভোগ করতেও আমি দেখতেছি। এই সাইডে একটা চিন্তা করেন, আবার আমি ভোগ করতেছি না, আমি কাউকে গালিগালাজ করলে, হ্যাঁ, তারপরে ওই বিনিময়টা আমি নিজেও কষ্ট পাই এবং বর্তমানেও পাই, আবার ভবিষ্যতেও পাওয়ার জন্য এটা আমার জন্য অপেক্ষা করে থাকতেছে, ওগুলো আবার আমি পাচ্ছি না। তা আমি যদি না থাকে সেটা আমি আবার পাচ্ছি কিভাবে? হ্যাঁ, এই সিস্টেমটা আবার থাকতেছে কিভাবে? ওই দৃষ্টিকোণ থেকে ওটাও ঠিকঠাক ব্যাপার পুরা, আবার এই দৃষ্টিকোণ থেকে এটাও পুরা ঠিকঠাক ব্যাপার। এই জন্য বুদ্ধকে আপনি আত্মাবাদী জিজ্ঞেস করলেও বুদ্ধ বলেন না আমি আত্মাবাদী না। তাহলে আপনি অনাত্মাবাদী, তখনও বলেন যে না আমি অনাত্মাবাদীও না। এই জায়গাটা আরো আপনারা আমি বুঝতেছি আপনাদের চেহারা থেকে আপনারা এখনো নিতে পারেন নাই জায়গাটা, এটা আপনাদের দোষ না, আমি আপনাদেরকে ওইভাবে বলতে পারতেছি না যে, হ্যাঁ, এভাবে বলার মতো ওরকম ইয়া পাচ্ছি না, আমি কোনো উদাহরণ পাচ্ছি না। আমাদের জ্ঞান 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 নাই যে বানতে কি করতে হবে। না, এটা আমিও আপনাদেরকে ওভাবে ইয়ে করতে পারতেছি না, বিষয়টা দিতে পারতেছি না। না হলে মানে আমি যে আবার পুনরায় জন্মান্তর গ্রহণ করতেছি, ওটাও আবার কিভাবে হচ্ছে? তাহলে আমরা বলতেছি না ভগবান বুদ্ধ অনন্ত অনন্ত কল্পব্যাপী এবং বুদ্ধিসত্ত্ব হওয়ার পরেও চারি অসংখ্য
লক্ষ কল্প ব্যাপী তিনি পারমি পূরণ করেছেন বিভিন্ন জন্মে জন্মে থেকে। তার মানে ওনার পুরো একটা নির্দিষ্ট সত্তা আত্মা এটা কন্টিনিউটি ভ্রমণ করে করে পারমি পূরণ করে করে এ পর্যন্ত আসছে। তাহলে সেটা কি আত্মা রইল না? আত্মার গণ্যমানতা রইল না? সেই দৃষ্টিকোণ থেকে তো আবার অনাত্মা বললে এটা হচ্ছে, সেখানে হচ্ছে না। বুঝছেন? এখন উভয় জিনিসটা বুঝতে পারতেছেন আস্তে আস্তে। আবার এদিকে প্রমাণ করে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনার এই চিত্তের খণ্ডিত অংশগুলো প্রতি ক্ষণে ক্ষণে মারা যাচ্ছে, প্রতি ক্ষণে ক্ষণে মারা যাচ্ছে। সেখানে কোন অংশটাকে আপনি বলবেন, কোন অংশটাকে আপনি বলবেন যে এটাই আমার আত্মা ছিল? এটা বলার কোনো উপায় নেই। এটা একটা সাইড দেখতেছেন যে, আরেকটা সাইড আসুন এবার। আরেকটা সাইড কি? আমাদের এই চিত্ত গঠিত হওয়ার জন্য সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ আরো চৈতসিক যেটা যেটা যখনের প্রয়োজন সেই সেই চৈতসিকের সমষ্টি মাত্র, এবং এই চৈতসিকগুলো প্রতি ক্ষণ পাল্টানোর মাত্র। প্রতি জায়গাগুলো সম্প্রতি সন্তিরণ, এখানে এক রকমের চৈতসিক ছিল, সন্তিরণের মধ্যে গেছে আরেক রকমের চৈতসিক সংযুক্ত হয়ে গেছে। তো চৈতসিক পরিবর্তন হয়ে গেলে এখানে ঠিক আগের জায়গাটা এটা, আগের বিষয়টা এটা, এটা বলার কোনো উপায় আছে কি? এইভাবে প্রতি ক্ষণে ক্ষণে এটা তার রূপ, রং, রস, অবস্থা এগুলো প্রতি ক্ষণে ক্ষণে পাল্টে ফেলতেছে। এটাই হচ্ছে যে অনাত্মাবাদ। আগেরটা এটা না, এটা পরেরটা এটা না, পরেরটাও আগেরটা না, আগেরটাও পরেরটা না। উদাহরণ একটা ছিল, আমরা পেয়েছিলাম দই এবং দুধ। দই এবং দুধের উদাহরণ, দুধ দই না, দই দুধ না, এটাকে আমরা কখনো এক বলতে পারি না। এবং কার্যক্ষমতাও দুইটার দুই রকম। দুধ খেলে আপনার ওজন টোজন বেড়ে টেড়ে অবস্থা খারাপ হয়ে যায় এবং নানা জাতীয় প্রেশার টেশার বেড়ে যায়। আবার যখন দই খাবেন তখন প্রেশার টেশার কন্ট্রোল থাকবে, থাকবে, ওজনও বাড়বে না, কিচ্ছু হবে না। কি একটা কার্যক্রম দেখছেন? দুধের এরকম পাওয়ার, আবার দইয়ের হলে আরেক রকম পাওয়ার। এটা পুরো ভিন্নতা হয়ে গেছে দুইটার কার্যক্রম। এখানেও ঠিক একই অবস্থা। এর পূর্বের অবস্থা পরের অবস্থা একই রকম না, এবং একই রকমের উপাদান সেখানে নাই। উপাদান বলতে চৈতসিকের সমন্বয়ে এগুলো গঠিত, একই রকমের চৈতসিক সেখানে নেই। চৈতসিক একই না থাকলে একই আপনি কিভাবে এটাকে বলবেন? আর একই না হলে এটা যদি পাল্টে যায় ব্যক্তি, তাহলে ওই ব্যক্তি যদি মারাই যায়, তাহলে আপনি কিভাবে বলতেছেন এটা আত্মা? নির্দিষ্টতা ভাবে ওটাই রয়ে গেছে, বলতে পারা যায়? বলতে পারা যায় না। এই দৃষ্টিকোণ থেকে এটা অনাত্মা, আবার ওই দৃষ্টিকোণ থেকে এটা আত্মা। হ্যাঁ, তারপরে আবার সেই দৃষ্টিকোণ থেকে আরো অনেক কথা, এগুলো আপনারা প্রশ্ন করতেছেন না। প্রশ্ন করলে আরো অনেকগুলো কথা আস্তে আস্তে ক্রমান্বয়ে এখানে বের হবে। প্রশ্ন করতেছেন না এই কারণেই যে হয়তো এখনো জিনিসটা ভালো করে নিতে পারতেছেন না। এটা নিতে হবে। এটা না নিলে এই যে আপনি অভিধর্মে যে কিছু পেয়েছেন, অভিধর্মের মধ্যে যে কিছু আস্বাদন আপনার হয়েছে, এটা বলতে পারবেন না। এই জায়গাটা অত্যন্ত আমার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তবে এর আগে আগে পড়ছিলাম যে কেন এগুলো দেখি নাই, আমার মনে হচ্ছে যে এ নিয়ে এগুলো দেখছিলাম আমরা এর আগে আগে পড়ছিলাম যে এটা পুরা বই শেষ না করলে আসলে বোঝা যায় না। এটা পুরা বই শেষ করার পরে তারপর আরো ধর্মসঙ্গিনী পড়েছেন, ওই কারণে আসলে এতটা ক্লিয়ার। ও, তাহলে এই জায়গাটা দীপেন বাবু এই জায়গাটাকে মার্ক করে রাখতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানে এখন কথা হচ্ছে কি, আমরা আত্মাবাদে বিশ্বাসী হব নাকি অনাত্মাবাদে বিশ্বাসী হব? এবার বিভাজ্যবাদ সম্পর্কে তুমি এখানে কি বলবা বলো? মানে বিভাজ্যবাদ হচ্ছে তো এটা হয়তোবা আমি চাইলে কিন্তু আমার হয়তোবা এখন আমি অনাত্মা সম্পর্কেও বুঝেছি, আত্মা সম্পর্কেও বুঝেছি। তো এই ক্ষেত্রে হয়তোবা আমার উপর নির্ভর করবে যে আমি কি আসলে কি নির্বাণের দিকে যেতে চাই, নাকি না আমি আবার আমার পুনর্জন্ম চাই, আমি আবার পুনরায় আমার আত্মাকে জীবিত করতে চাই। তো এটা যদি হয়তোবা আমি যদি চিন্তা করি যে না, এটা আমি সবকিছু অনাত্মা ভাবে চিন্তা করব, তাহলে এক্ষেত্রে সেটা বিভাজ্যবাদ। এক্ষেত্রে তো আমি আমার কর্ম বা কর্মবাদ বলতে পারবো না, কর্মের কারণে হয়েছে।
এটা দুঃখ মুক্তি নির্বাণ লাভের রাস্তা। কেউ যদি, আমরা নর্মালি 8 প্রকারের দুঃখের কথা আমরা সবসময় বলে থাকতেছি না, জাতিপি দুঃখ থেকে শুরু করে আবৃত্তি করেন কেউ একজনে, জাতিপি দুঃখ এনি আবৃত্তি করো। জাতিপি দুঃখা জরাপি দুঃখা মরণমপি দুঃখা আপ্যেহি সম্পয়োগ দুঃখ পিয়েহি বিপয়োগ দুঃখ আয়ম্পিচ্চ নলবতি তম্পি দুঃখ সংক্ষিপ্তেন পঞ্চুপদানখন্দ দুঃখ। এখানে দুঃখের যে সিরিয়ালটা সুন্দর করে বুদ্ধ বলেছেন ছন্দ আকারে। এই দুঃখগুলো থেকে কেউ যদি মুক্তি লাভ করতে চায় তখন তাকে এই পন্থা আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে সমাধিটি, সমাধিটি হচ্ছে যে এইগুলো সম্যকভাবে এই বিষয়কে উপলব্ধি করা, প্রত্যক্ষ করা। হ্যাঁ, এটার একদম দ্বার গোড়াতে গিয়ে দেখা। দ্বার গোড়াতে গিয়ে দেখলে দেখা যাচ্ছে যে এরা প্রতিক্ষণ উৎপন্ন হচ্ছে এবং মারা যাচ্ছে, এই অবস্থাগুলো। এভাবে দেখলে এটার প্রকৃত স্বরূপটা আমি জেনে গেলাম, বুঝে গেলাম। এটার প্রকৃত স্বরূপটা আমি জেনে গেলাম, বুঝে গেলাম। আর আমি এদের প্রতি কোনো রকমের আসক্তি, লালায়িততা আমার আর থাকলো না। আমি এগুলো কোনো বিষয়ের প্রতি আর সম্পৃক্ততা আমার থাকলো না। এই সংস্কারের প্রতি আমার উদাসীনতা ক্রমান্বয়ে তৈরি হয়ে গেল দেখতে দেখতে সংস্কার রাশির প্রতি। আর যদি এই সাইড যদি আপনি যদি না দেখেন, না করেন, তাহলে আপনার এই জন্ম প্রক্রিয়া, কর্ম প্রক্রিয়া এগুলো বহমান। আর এগুলো থাকলে আপনার এই দুঃখ রাশিও ক্রমান্বয়ে উৎপন্ন হতে থাকবে। এগুলো আপনাকে ভুগিয়ে ভুগিয়ে মেরে মেরে যাবে। এ নিয়ে আবার বলো। বান্দা এটা এই অনাত্মাকে আত্মা তো প্রমাণ করা, এটা আমার এটা ইয়ার লাগতেছে না। আত্মাকে কিন্তু অনাত্মা হিসেবে প্রমাণ করা যায়, কিন্তু অনাত্মাকে আত্মা তো প্রমাণ করা যায় না বুদ্ধ দৃষ্টিকোণ মতে। আমরা তো এখন আছি আত্মার মধ্যে। হ্যাঁ, আত্মার মধ্যে তো আছি, কিন্তু হ্যাঁ আত্মা এই জায়গাটাকে আমরা ওই জায়গা দিয়ে ঘুরিয়ে ওইভাবে দেখে এই পর্যন্ত আমাদের এই দৃষ্টিকোণকে উৎপন্ন করতে হবে। আর এটা ঠিকঠাক উৎপন্ন করে ফেলতে পারলে সেদিন আমি আত্মা থেকে মুক্ত, এবং সেদিন আমি বলতে পারবো যে এখানে এ জাতীয় কোনো সিস্টেম নাই, এগুলো সবগুলো সংযুক্তি মাত্র, সংস্কার ধর্মের সংযুক্তি মাত্র, এখানে অন্য কোনো কিছু আর নাই। আর এটা যেদিন বোঝা হয়ে যাবে সেদিন ওনার চিত্ত কোনো বিষয়ের প্রতি আর আসক্ত নয়। আর আসক্ত না হলে, যে বিষয়ে আমরা আসক্ত হই না, যে বিষয়ে, ওই বিষয়ে আমরা আর নিও না, গ্রহণ করি না। বাজারের থেকে যেগুলো যেগুলো তরকারি আপনার পছন্দ না, ওগুলো আর কিনেন আপনি? আপনার ঘরের কেউ পছন্দ করলেও আপনি হয়তো কিনেন, কিন্তু ঘরের কেউ পছন্দ করে না, এগুলো নিলে মাত্র সবগুলো ফেলে দেয়। এরকম কোনো কিছু আপনি গাঁট্টি বইয়ে পূজা করে নিয়ে যান বাড়িতে? নিয়ে যায় না। এভাবে প্রত্যেকটা সংস্কার সম্পর্কে সাধকের, যোগীর, ঋষির, গবেষকের এরকম প্রতিটি জন্মে এরকম অবস্থা তৈরি হয়, তখন তিনি আর কোনো সংস্কারের প্রতি, কি দেব সংস্কার, কি ব্রহ্ম সংস্কার, কি মনুষ্য সংস্কার, কি প্রেত সংস্কার, নারকীয় সংস্কার, তির্যক সংস্কার, কোন সংস্কারের প্রতি উনি আর কি নয়, গ্রহণ করতে রাজি নয়। আর এই দর্শন যতক্ষণ আপনার হবে না, এই সূক্ষ্ম আতি সূক্ষ্ম দর্শন যতক্ষণ হবে না, অনুতে যতক্ষণ আপনার দর্শন হবে না, আপনি এই সত্য, এই অনাত্মা বুঝতে সক্ষম হবেন না। আর এই অনাত্মা বুঝতে সক্ষম না হলে আপনার কাছ থেকে এই আত্মা বিদায় নেবে না। এই আত্মার ঘূর্ণিপাকতা আপনার কাছে থেকে যাবে। তো সেই জন্য সহজভাবে কাউকে এটা বলে ফেলা যায় না বুদ্ধ অনাত্মাবাদী, এবং কাউকে সহজভাবে আবার বলে ফেলা যায় না বুদ্ধ অনাত্মাবাদী। বুদ্ধ আত্মাবাদীও বলা যায় না, বুদ্ধ অনাত্মাবাদীও বলা যায় না। স্থান, কাল, পাত্র বিচার করে, মানুষ বিচার করে, পুৎকল বিচার করে, যার সঙ্গে যেমন কথা যখন বলা উচিত তখন সেভাবে বলেন।
দেখো তোমরা এরকম এরকম কাজ করতেছো যে তোমাদের নরক বাস করতে হবে। সেখানে বুদ্ধ আত্মাবাদী হয়ে গেল না? বুদ্ধ কি আসলেই আত্মাবাদী? স্থান কাল পাত্রভেদে যেখানে যে কথা বলা উচিত সেখানে সে কথা। এটাকে বলা হয় বিভাজ্যবাদ। এটা নিয়ে অনেক আরো প্রশ্ন আদি জিজ্ঞাসা করতে হবে। এটা অল্প প্রশ্নে অল্প কথায় বুঝে যাবে এমন না। এতটুকুর মধ্যে কি একটা মোটামুটি ইয়া হয়েছে এই জায়গাটার? মানতে আমি আবার গুলাই ফেলছি এটা। ও ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধারণা করে আমার। এই জায়গাটা আমরা আবার কালকে আবার পুনরায় আলোচনা করব। তাহলে আবার একটু পরিষ্কার হবার সম্ভাবনা আছে। তো আবারও বলছি, এটা আপনাদের দোষ না। আমি ওইভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারতেছি না। এটা উপস্থাপন করার জন্য ওরকম প্রাজ্ঞতা বিজ্ঞতা দরকার। না হলে সবাই সারিপুত্র পান্তের মতো অনুবুদ্ধ হইতো। উনি শুধু একাই পাইছেন এই বিষয়টা, এই উপাধিটা, বুঝছেন, বুদ্ধ শাসনের মধ্যে। আর কেউ এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়কে, বুদ্ধের এই গবেষণাকে কেউ সারিপুত্র ভান্তের মতো করে বলতে জানেন না। আনন্দ ভান্তে বলতে জানতেন, রেকর্ডিং যতটুকু শুনেছে ততটুকু রেকর্ডিং এর মতো করে উনি চালিয়ে দিতে পারেন। এটা আনন্দ ভান্তের কোয়ালিটি। মানুষে বুঝবে না যে এটা কে বলতেছে, কথাগুলো কার, এমন ভাবে বলবেন এটা। আর সারিপুত্র ভান্তে হচ্ছে যে ওনার নিজের জ্ঞান অভিজ্ঞতা, জ্ঞান ইয়া দিয়ে নতুন করে উদাহরণ উপমার মধ্য দিয়েও তিনি এই বিষয়টা উপস্থাপন করতে পারেন। এভাবে না বুঝলে আরেকভাবে, ওইভাবে না বুঝলে আরেকভাবে, এভাবে তিনি করতে পারতেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এটা বোঝার জন্য প্রত্যেকের সেরকম যেন এই পুণ্যের ফলে যেন উৎপন্ন হয় এরকম চিত্তশক্তি, এবং এটা বোঝার জন্য আসলে ত্রিহেতুক শক্তি সম্পন্ন ভবাঙ্গ চিত্ত না হইলে এটা নেওয়া, এটা বোঝা মানে এত সহজ কিছু না। আমি বুঝতেছি না, আমি বোধহয় দ্বিহেতুক বোধহয়, এটা মনে করারও কোনো বিষয় না। ত্রিহেতুক ব্যক্তিরাও অনেক সময় একই বিষয় বুঝতে শত বছর কাটিয়ে দেন। ত্রিহেতুক ব্যক্তিরাও একই বিষয় বুঝতে শত বছর কাটিয়ে দেন। যে বলতেছে ওনার থেকে শোনার ওই সিস্টেমটার কারণে, অথবা আমি ওই সময় চঞ্চল ছিলাম, আমি ঠিকঠাক মতো বিষয়টা নিতে পারি নাই, নানাবিধ কারণে এরকম করে ত্রিহেতুক ব্যক্তিরাও অনেক সময় এই বিষয়টা সরাসরি নিতে পারে না, বুঝতে পারে না। আমি এখনই বুঝলাম না তার মানে আমি ত্রিহেতুক না, এরকম করে কখনো ডাউন হওয়া যাবে না। আর আমি এমনি নর্মালি বলি যে যারা অভিধর্ম বিষয়ে, দানাদি বিষয়ে তথা ভাবনাদি বিষয়ে অতি উৎসাহী, অতি উৎফুল্ল, এরা স্বাভাবিকভাবেই মনে করতে পারে যে ত্রিহেতুকতা থাকলেই এদের কাছে এটা বিশেষ করে জোরালো হয়। আর দ্বিহেতুকের মধ্যে যারা অত্যন্ত শক্তিশালী তাদের কাছেও এটা হয়। তো সুতরাং আপনারা অনায়াসে মনে করতে পারেন যে ত্রিহেতুক, এবং প্রত্যেককেই মনে করা উচিত আমি ত্রিহেতুক। কাউকে মনে করা উচিত নয় যে আমি দ্বিহেতুক, এটা কাউকে মনে করা কখনো উচিত নয়। এটা নতুন করে জানলেন, কিন্তু মনে রাখবেন, কোনো মানুষকে মনে করা উচিত না যে আমি দ্বিহেতুক, এটা কোনোভাবেও মনে আনা উচিত না। তাহলে কি হয়ে যাবে? উদ্যম, উদ্দীপনা, উৎসাহ নষ্ট হয়ে যাবে, পাওয়ার জিনিসও অনেক সময় পাবেন না। আপনার যেটা পাওয়ার কথা ছিল পাবেন না এটা। বসে থাকবেন না, আমি তো এই জীবনে পারি না, ভবিষ্যতে আর মিত্র বুদ্ধ আসবে, ওনার কাছে গিয়ে হবো আর কি। এরকম করে আবার আশাবাদী হয়ে বসে থাকবেন। এখনকার বর্তমান উৎসাহ উদ্দীপনা, ধ্যান করার এবং দানাদি কুশল কর্ম করার মানসিকতা, এগুলো হারিয়ে যাবে। এজন্য কখনো ওইভাবে বিষয়টাকে নেওয়া যাবে না। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থসংগ্রহ গ্রন্থ আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি।
এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু